শুনতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। স্যার আজকের ক্লাসে খুব বেশি সময় লাগবে না। আমি বলেছিলাম সোমবার করে একটা দিন আমরা একটু আগে কথাবার্তা বলে নেব। তো তোমাদের কারোর কিছু বলার আছে? স্যার বলছি ওই জিওমেট্রি 3D কনিকয়েডের পোরশনটা তুমি বলেছিলে ওটা আমি দেখার টাইম পাইনি। আমি কালকের দিন তো আমার ওইটা না, তাহলে মানে আমি ওভারঅলটা জিজ্ঞাসা করছি যে ওখানে প্রচুর ফর্মুলা তো একদম লাস্টের দিকটা ওই সমস্তটা কি স্যার মনে রাখতে হবে? অ্যাকচুয়ালি কি বলতো, ওখানেও সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলা আছে। তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন মানে তার মধ্যে কোন সিলিন্ডার থেকে শুরু করে একদম শেষ অবধি সবটাই পড়ে। ফর্মুলা প্রচুর আছে, কিন্তু ফর্মুলাগুলো তো তোমার খুব একটা ট্রাবল দেওয়ার কথা নয়, কারণ কোণের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, কোণের ক্ষেত্রে রিসিপ্রোকাল কোণ বের করার তো একটা নির্দিষ্ট শর্ট টেকনিক আছে। ওগুলো দরকার হলে ওগুলো আমি একটা সামারি ক্লাস করে দেবো একদিন, হবে? হ্যাঁ, ওই কোন সিলিন্ডার ওই পর্যন্ত তবু ঠিক লাগছে, তারপরে যখনই যাচ্ছি মনে হচ্ছে যেন অনেক বেশি, যেটা কনিকয়েড, পিওর কনিকয়েড যেগুলো, সেগুলোতে একটু হচ্ছে, বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, ঠিক আছে, ওটাও দেখো, আমি একটা সামারি পোর্শন পরে একদিন করে দেবো। আর কিছু? আচ্ছা। আর একটা জিনিস, মানে আজকের কোর্টের রায় এইটা নিয়ে কারোর কিছু আছে? অনেকে মেসেজ পাঠিয়েছো, সেই জন্য জিজ্ঞেস করি। থাকলে এখানে বলে, আমি এখানে তোমাকে কিছু জিনিস বলে দিচ্ছি, কনফিডেন্সটা খুব একটা ডাউন হবে না। কোর্টের রায় নিয়ে কারোর কিছু বলার আছে? হোয়াটসঅ্যাপে না, এখানে বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই 10 নম্বরের এক্সপিরিয়েন্স নিয়ে কারোর কিছু বলার আছে? বলছি স্যার, ওই 10 নাম্বারটা মানে যখন মেরিট লিস্ট হবে ইন্টারভিউ যাওয়ার আগে, তখন তো ওই 10টা অ্যাড হয়েই মেরিট লিস্টটা হবে। সে তো হবেই, স্বাভাবিক, তাই হওয়া উচিত। দেখো, সেটাও হতে পারে। আমি এখনো এই বিষয়টা শিওর না যে 10 যোগ করে মেরিট লিস্ট হবে না। ইন্টারভিউ এর পরে তো মেরিট লিস্ট তো আগে নয়, ইন্টারভিউ এর পরে মেরিট লিস্ট। 10 যেখানে, আমি এই জায়গাটা থেকে একটু সরে এসে বলছি, সোজা কথা, যেখানেই হোক 10 যোগ হবে, এটা তো ফ্যাক্টর। আচ্ছা, আর কারোর কিছু? আমি উত্তরটা আসছে আগে। আর কারোর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আগে বলে নাও, আমি উত্তরটা একসাথে দেবো। আর কারোর কিছু বলার আছে? যদি 10টা আগে যোগ হয়ে তারপর ধরুন লিস্টে যারা পরপর আছে, ওইভাবে হলে একটা কনসেপ্ট তোমাদের মধ্যে সেক্ষেত্রে কাজ করছে যে যাদের 10 আছে তাদেরকে ইন্টারভিউ বেশি দেবে, তোমাদেরকে কম দেবে, এই তো। মানে আমরা হয়তো কাট অফের মধ্যে এলাম না, তাহলে হয়তো যাদের 10 অ্যাড হলো না তারা হয়তো কাট অফের মধ্যে, মানে পরীক্ষা রিটিনের পরেও হয়তো ইন্টারভিউতে যেতে নাও চান্স হতে পারে, এরকম কিছু। মানে প্রশ্ন এখানে অনেকগুলো আছে। আচ্ছা, আর কারোর কিছু বলার আছে? একই প্রশ্ন, আর কারোর? বলছিলাম স্যার, আমার একটু কোশ্চেন স্যার। বলো। হ্যালো। বলো। বলছি স্যার, আপনি যে টেস্টগুলো মক ব্যাচে মানে দিচ্ছেন, ওই স্যার টেস্টগুলো কি স্যার মানে যতগুলো দিচ্ছেন স্যার আরো একটু বেশি করে কি পাওয়া যাবে না? ডেলি দিচ্ছি, আর কত দেবো? হ্যাঁ স্যার, বলছি আমরা তো মক ব্যাচের স্টুডেন্ট স্যার, ওই জন্য মানে ওখানে টেস্ট সবই টেস্ট। হ্যাঁ, টেস্ট এখন অন্য কোনো ব্যাচে দেওয়াও হয় না। টেস্ট একটা ব্যাচেই দেওয়া হয়, সেটা মক ব্যাচেই দেওয়া হয়, আর কোনো ব্যাচে টেস্ট দেওয়া হয় না। আচ্ছা, তো সেটা তো প্রায় ডেলি একটা করে টেস্ট যাচ্ছে, আর কত লাগবে? 67টা টেস্ট আছে, সব সাবমিট করা হয়ে গেছে, এখনো অব্দি 67টা আছে। না, আমি ওই 7 নাম্বারগুলো স্যার দেইনি, ঠিক আছে। আবার তো আমি বই থেকেও দিয়েছি। সবার কাছে তো সব বই নেই, কারোর কাছে হয়তো বংশধর সাহু আছে, কারোর কাছে অক্সিজম আছে, আমাদের কাছে যতগুলো বই আছে আমি বই থেকেও 60 নাম্বার গুলো দিয়ে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কারণ আমাদেরকে তো থিওরি গুলো করতে হচ্ছে না। হ্যাঁ, এবার ডেলি একটা করে টেস্ট হচ্ছে, তার থেকে বেশি আর কত দেবে? তোমাকেও তো একটু থিওরি গুলো করতে হবে। আচ্ছা, এবার আমি 10 নম্বরের বিষয়টা একটু বলি। দেখো, একটা প্রশ্ন অ্যাজ এ ক্যান্ডিডেট তোমাদের মধ্যে এটা আসা খুব মানে অমূলক নয় যে
যদি ইন্টারভিউয়ের আগে 10 যোগ হয় তাহলে ওরা তো প্রথমেই অনেকটা এগিয়ে যাচ্ছে, এটা ঠিক। তোমাদের এর মধ্যেও কিন্তু অনেকে তাদের মধ্যে আছে, আমি সবার প্রতি সমানভাবে বলছি, তারা অনেকটা এগিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যদি ইন্টারভিউয়ের পরে 10 হয়, হয়তো তুমি পৌঁছতে পারলে না মেরিট লিস্টের অবধি, এই একটা টেনশন আছে। যারা চাকরি করতো তাদের মানে যারা আছে তারা বিষয়টা বুঝতে পারবে, তাদের ক্ষেত্রে আবার বিষয়টা অন্যরকম, তাদের এটা চাকরি বাঁচানোর লড়াই। দুপক্ষ হচ্ছে দুদিকে, একটা ফ্রেশার আর একটা হচ্ছে যারা এতদিন চাকরি করেছে। তুমি আজ থেকে 10 বছর পরে তোমাকে নিয়ে যাও, আমি তাদের যন্ত্রণাটার কথা আগে তোমাকে বলছি। ধরো 2025-এ তুমি চাকরি পেয়ে গেলে, 26 সালে জয়েন করলে, 36 সালে গিয়ে তোমাকে বলা হলো যে তোমাকে 10 নাম্বার আমি এক্সট্রা দেব, তুমি আরেকবার পরীক্ষায় বসো, তুমি কতটা কনফিডেন্ট হবে? এটার মধ্যে তোমাদের যাবতীয় যে টেনশনের মানে সমাধান এখানেই লুকিয়ে আছে। তুমি কতটা কনফিডেন্ট হবে? 100% কনফিডেন্ট হবে? পারবে? কনফিডেন্স কখনো পাওয়া যাবে না। পাওয়া যাবে না। আমি তো পড়াই পুরো সিলেবাসটাই পড়াচ্ছি। আমাকে যদি তুমি যে 60 নম্বরের টেস্টটা দিচ্ছ, একদম সোজা কথা, ফ্র্যাঙ্কলি বলছি, কোনো মিথ্যে কথা বলার ব্যাপার নেই। আমাকে যদি এখনই তুমি 60 নম্বরের টেস্টটি ধরিয়ে দাও, দিয়ে বলো, আমারও কিছু জায়গা আটকাবে। এটা বলার মধ্যে, সত্যিটা স্বীকার করার মধ্যে কোনো মানে লজ্জা থাকা উচিত নয়। আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়াচ্ছি, আজকে কোশ্চেনগুলো করাবো। আমার মাথায় আছে যে ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে কি কি পোর্শন লাগতে পারে, কিন্তু যখন অ্যাজ এ এগ্রিগেট সিলেবাসটাকে নিয়ে আমি বসবো, তখন আমার মাথা থেকে অনেক কিছু বাদ হয়ে যাবে। এইবার যাদেরকে নিয়ে তোমরা এত ভাবছো যে তাদের জন্য তোমরা পিছিয়ে পড়লে, বিশ্বাস রাখবে তারা তোমার থেকে বেশি টেনশনে আছে এই মুহূর্তে, যে তারা ঘর সংসার সব সামলে ওই 10 নাম্বারটি আদতেও কি তাদের কোনো কাজে আসবে? একবার তাদের জায়গায় রেখে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি আজ থেকে 14 বছর আগে ঘুরে যাচ্ছি, যখন এসএসসি রেগুলার হতো। একটা সময় ছিল যখন এসএসসি রেগুলার হতো, 2009-10, মানে 9 আমার বিএসসির শেষ, সেই সময়টা রেগুলার কিন্তু এসএসসি হতো। যে কারণে আমাদের সময়কার অনেকেই ওই 11 সাল অব্দি আমাদের অনেকেই কিন্তু রানিং এ চাকরি পেয়ে গেছে এমএসসি করতে করতে। বেকারত্ব কি জিনিস বুঝতে পারেনি। বেকারত্ব শব্দটাই একটা খুব বাজে শব্দ। তোমাদের সাথেও সেটা হওয়া উচিত ছিল যে তোমরাও রানিং এ পেয়ে যাও, সেটা তোমাদের দুর্ভাগ্য। আমি সেই সময়কার একটা স্ক্রিপ্ট বলছি, এই স্ক্রিপ্টটা যদি একটু বোঝো, তাহলে এই টেনশনগুলো থেকে তোমরা অনেকটা বেরিয়ে যেতে পারবে। সেই সময়তে একটা ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে আমার এক্সাক্ট মার্কসগুলো মনে নেই। বিএসসিতে ধরো যারা গ্র্যাজুয়েট করে পরীক্ষায় বসেছে, তারা ধরো একটা 60% থাকলে এরকম একটা 8 বা 10 কিছু একটা পেত, আমার এক্সাক্ট মনে নেই। এমএসসির সময়তে হয়তো এরকম একটা 10 বা 8 কিছু, মানে 8 বা 10 কিছু একটা ছিল। বিএড করলে একটা বেশি মার্কস ছিল, যতদূর আমার মনে আছে এরকম কিছু একটা ছিল, আমার এক্সাক্ট মনে নেই, ঠিক আছে। এইবার তুমি যদি সেই সময়কার স্ট্যাটিস্টিক্সটাকে দেখো, তোমরা যারা বাড়িতে দাদা দিদি আছে একটু জিজ্ঞেস করলেই পাবে। সেই সময়তে যারা গ্র্যাজুয়েশন পড়ে ডাইরেক্ট বসেছে, তারা কিন্তু এই মার্কসটা পায়নি। আমাদের ব্যাচের প্রায় আমরা 16-17 জন ছিলাম, তারা চাকরি পেয়ে গেছে, তারা কিন্তু একটা বিরাট মার্কস পায়নি। যারা এমএসসি করেছে তারপরে চাকরি পেয়েছে, তাদের মধ্যে সংখ্যাটা বেশি। সব থেকে সংখ্যাটা কম তখন বিএড কিন্তু বাধ্যতামূলক হয়নি, সব থেকে সংখ্যাটা কম হতো যারা বিএড করেছে। কেন জানো? যে রানিং বিএসসিতে আছে সে সিলেবাসের উপর একটা দারুণ কালচারে আছে। যে এমএসসি আছে, এমএসসির পড়াশোনা তোমরা করেছো, তোমরা জানো এমএসসি কিন্তু বিএসসির মতো এরকম হয় না। হয় কি, বিএসসিতে তোমরা যেভাবে টপিক বাই টপিক পড়তে, খুব খুঁটিয়ে পড়তে হতো, এমএসসি কি সেরকম ছিল? সে যেখানেই তুমি পড়ে থাকো সেরকম ছিল কি? আমার মনে হয় হুবহু সেরকম ছিল না। সে অনেকটা এই গ্র্যাজুয়েশনের জিনিস ভুলে গিয়েছে, অনেকটা ভুলে গিয়েছে। তাই সে সেখান থেকেও একটা সংখ্যা পেত, কিন্তু গ্র্যাজুয়েশন থেকে একটা বিরাট সংখ্যা পেত যারা এই মার্কসটা পেত না। এবার যারা এমএসসি করছে তারাও কিন্তু বিএড এর মার্কসটা পায়নি। বিএড থেকে দেখা যাচ্ছে তুলনামূলক
কম সংখ্যক স্টুডেন্ট পেয়েছে এত মার্কসটা পাবার পরেও। কেন? কারণ যে পোর্শনটা রিটিনে ছিল সেই রিটিন পোর্শনটাতে গিয়ে তারা ধাক্কা খেয়েছে। বিএড করতে গিয়ে দেখবে অনেক কিছু তুমি ভুলে গিয়েছো। যারা বিএড করেছো, মানে রেগুলারে যারা বিএড করে তারা অনেক কিছু ভুলে যায়। ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ বিএড এর একটা আলাদা প্রেশার থাকে। যদি ওই কোনো বেসরকারি কলেজে এ করে ও করে বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা প্রেশার থাকে। আমি ভুল বলছি কি খুব কথাটা? একটা প্রেশার থাকে, এবং ওইখানে করতে গিয়ে সে অনেক জিনিস গ্র্যাজুয়েশনের ভুলে গিয়েছে। অথবা দেখা যাচ্ছে যে সময়তে তার বিএড এর পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষাটা তার কিছুদিন আগে পরেই হয়েছে। এরকম অনেক ব্যাপার আসতো। তাই এই মার্কসটা অনেকের ক্ষেত্রেই কিন্তু তখনও ম্যাটার করেনি। এবার তুমি বলতে পারো যে সেই সময়ে রেগুলার পরীক্ষা হতো, সেই সময়ের যে মানে ক্যান্ডিডেটের প্রেশার থাকতো আর এখনকার প্রেশার অনেক ডিফারেন্স আছে। একদম এটা এই সত্যি স্বীকার করতে কোনো প্রবলেম নেই। তখন যে পরিমাণ ক্যান্ডিডেটের প্রেশার, সবাই বছরকে বছর চাকরি পেয়ে গিয়েছে। যে বিএড করেছে সে এবার পায়নি, পরের বার পেয়েছে, কিন্তু পেয়েছে। তাহলে এখন ক্যান্ডিডেট প্রেশারটা অনেক বেশি। ঠিক তেমনি তোমাকে এটাও মানতে হবে, আজ থেকে 6 বছর আগে এই ডাব্লিউবিসিএসটা দেখবে এখন 3-4 বছর একটু মাটি চাপা পড়ে গিয়েছে। একটা 5-6 বছর আগে দেখবে এমন একটা ট্রেন্ড চলে এসেছিল, সবাই ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে। আসেনি? প্রত্যেকে ডাব্লিউবিসিএস পড়ছে। কি পড়ছে? বিসিএস। এসেছিল না? আসেনি। কারণ সেই পরীক্ষাটা রেগুলার হচ্ছিল, এই পরীক্ষাটা তখন রেগুলার হচ্ছিল না। তেমনি অনেক ক্যান্ডিডেট এই সময়তে সিজিএল বা এই জাতীয় প্রিপারেশনেও কিন্তু লেগে গিয়েছে। আমার নিজেরই স্টুডেন্ট ছিল, অনার্সে অনেকে আছে, এর মধ্যেও আছে তাদের মধ্যে অনেকে, কিন্তু তার বাইরেও অনেকে আছে যাদের সাথে আমার রেগুলার টাচ আছে। আমি স্কয়ার ফিল্ডে গিয়ে বহরমপুরে দেখা হয় প্রতিদিন। তারা কিন্তু সিজিএল বা এই জাতীয় পরীক্ষাতে ঢুকে, তারা কিন্তু আর এসএসসিতে ব্যাক করেনি। ফর্ম ফিল আপ করেছে নামকা বাস্তে, নিজেরাই স্বীকার করে যে ফর্ম ফিল আপটা করেছি, ব্যাস ওই অবধি। সুতরাং খুব বেশি প্রেশার কিন্তু তোমাদের হবে না। তোমরা 10 নাম্বার নিয়ে যতটা প্রেশার নিচ্ছ তার থেকে অনেক বেশি প্রেশারে আছে তারা যারা দীর্ঘদিন চাকরি করেছে। তুমি বলো, তোমাকে রিজিড ডাইনামিক্স যদি 2 বছর না পড়তে দেওয়া হয়, তোমার মনে থাকবে? মনে থাকবে? কারো কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার মনে থাকবে? 2 মাস না পড়লেই মনে থাকবে না। 2 মাস না পড়লেই, তাহলে তাদের অবস্থাটা ভাবো দেখি। তোমরা তাদের ওই 10 নাম্বার নিয়ে টেনশন করো না। যাদের কন্ট্রাডিকশন করা, স্টেটমেন্ট বলার, এটা অনেকে থাকে গ্রুপে, আমি দেখি অনেকে লেখে, সে তারা করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি বাস্তবটা বলছি। আমার কালচার আছে, তাই যদি না থাকতো আমি কিছুই পারতাম না। এটা খুব স্বাভাবিক জিনিস। তোমরা 10 নাম্বার নিয়ে খুব বেশি ভেবো না। তোমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা রানিং কালচারে আছো। যারা রানিং কালচারে আছে না, তাদের মানে বেনিফিট অন্য জায়গাতে। তোমরা যত তাড়াতাড়ি সবটা ক্যাচ করতে পারছো, তারা এখনো সেই জায়গাতেই পৌঁছচ্ছে না। দেখো, গভর্নমেন্টের চাকরি করতেও গভর্নমেন্ট তো চাইবেই তাদেরকে চাকরি, যেমন সেটার মধ্যে মানে গভর্নমেন্টের আমার মনে হয় কোনো ভুল নেই। ভেবো না আবার সাপোর্ট করছি কিছু, গভর্নমেন্টের ভুল নেই, কিন্তু গভর্নমেন্টের আবার তাদের থেকে আরো আরেক শ্রেণীর প্রতিও দায়বদ্ধতা বেশি ছিল। এতদিন যেটুকু আমরা সবাই দেখেছি, আরেক শ্রেণীর প্রতি দায়বদ্ধতা আরো বেশি ছিল, এবং তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে এই অবস্থাটি তৈরি করা হয়েছে। কিন্তু তোমরা 10 নাম্বারটাকে নিয়ে খুব বেশি টেনশন করো না। মানে 10 নাম্বার রিটিনে তোলা যায়, খুব অসুবিধা হয় না। আমি এর আগের জায়গাগুলো থেকে বললাম। এখানে আরেকটি বিষয় আছে। তুমি কি ভাবছো তুমি 60-এ কত পেতে পারো? এই একটা কনসেপ্ট আগের মেরিট লিস্টের সাথে অনেকের প্রবলেম হচ্ছে। সেদিন তোমাদের খুব ভালো উত্তর দেয়, ও ফোন করেছিল হোয়াটসঅ্যাপে, ওকে বিষয়টা আমি বলেছিলাম, আছে কিনা জানি না এখানে। এই যে 60-এ কত পাওয়া যেতে পারে খুব ভালো প্রিপারেশন থাকলে? 60-এ 60 পাওয়া যেতে পারে? হ্যাঁ, ওই সময়ে অত আনসারই করা যাবে না। আচ্ছা, 60-এর আগের বারের একটা কথা বলছি। 60-এ আগের বার দেখবে 55 অনেকে পেয়েছে, পাওয়া যেতে পারে? আরে 55 পেয়েছিল বলেই তো প্যানেলটা ধরা পড়েছিল, নাহলে কি ধরা পড়তো থোড়ি? ম্যাথে 55, জিওগ্রাফিতে 53। এই যে ঐতিহাসিক নাম্বারগুলো ছিল, এই ঐতিহাসিক নাম্বার যদি না থাকতো তাহলে কোনোদিন ধরা পড়তো? এই ঐতিহাসিক নাম্বার কারা পেয়েছিল এবার তোমাদের বলি। আমার
নিজের পরিচিত মধ্যে বলছি, যারা পুরনো আমার কাছে অনার্সে পড়েছে তারা এটা জানবে। একজন স্টুডেন্ট ছিল এবছর মুর্শিদাবাদের কোনো একটি স্কুলের টিচার, সে কিন্তু পিএসসিতেও পেয়েছিল, ও আমারই স্টুডেন্ট। এমএসসিতেও কিন্তু বিরাট রেজাল্ট করে, ওর নামও বেরিয়েছিল বহু জায়গাতে। ও কিন্তু পিএসসিতে পেয়ে না গিয়ে এসএসসিতে গিয়েছিল, ও সম্ভবত 60 পেয়েছিল 42, অথচ আমারই দেখা এবং সেও চেনা জানার মধ্যে সে পেয়েছিল 55 কি 53। তো এই 53 যদি না থাকতো তাহলে কিন্তু ধরা পড়তো না। ওই একই নাম্বার একাধিক জন পাওয়াতেই তো প্রশ্নচিহ্নের মুখে এসেছে সবকিছু। তুমি এটা এক্সপেক্টই করবে না তুমি 60-এ 60 পাবে বা 60-এ 55-53, এটা হিউজ নাম্বার। কারণ আমাদের এই সাবজেক্টে এমন কিছু জায়গা আছে যেখান থেকে এতটা পরিমাণ লেন্দি কোশ্চেন আসে, সেই লেন্দি কোশ্চেন ওই সময়তে বসে সলিউশন করা সম্ভব না, যদি না তোমার ডাটা সহ মনে থাকে। যদি মনে থাকে তাহলে খুব ভালো ব্যাপার, না হলে সম্ভব না। তোমার 40টা কোশ্চেন দেখা যাচ্ছে তুমি সুন্দরভাবে করতে পারলে, তারপরে আরো 5টা হয়তো তুমি করতে পারলে, বড় কিন্তু ক্যালকুলেশন করলে। এমন না এমসিকিউ মানে সব এক লাইনের উত্তর আসে, তা আসে না। তারপরে হয়তো তুমি আরো 5টা আন্দাজে করতে পারলে, নেগেটিভ মার্কিং নেই, হয়তো তুমি করলেও তাতেও প্রবলেম নেই। কিন্তু 60-এ 60 বা 55 তুমি পেতে পারো না। এটা ওই মাধ্যমিকে 100-তে 100 সব সাবজেক্টের মতো ব্যাপার হয়ে যাবে। ওখানে হয় কিন্তু এখানে হয় না। তাই 10 নাম্বার নিয়ে অযথা টেনশন করো না। তোমাদের থেকে বেশি টেনশনে যারা 10 নাম্বার পাচ্ছে তারা আছে, যে তারা আদতেও রিটিনে কতদূর যেতে পারবে। দেখো, একটা প্যানেল অলরেডি একবার ক্যান্সেল হয়েছে, সেই প্যানেলের উপরে এমন নয় যে নজর কারণ নেই। যারা চেষ্টা করার তারা তো চেষ্টা করবেই দুর্নীতি করতে, সেটা আলাদা বিষয়, তাদের সেটা মজ্জাগত ফ্যাক্টর। কিন্তু এমন নয় যে ওই প্যানেল অবজারভেশনে আসতে পারে না। তাই আমার মনে হয় যেহেতু এইবারেরটা টোটালটাই কোর্টের একটা ডেডলাইন দেওয়া আছে, সহজে কেউ চেষ্টা করবে না। সুতরাং তুমি নিশ্চিন্ত মনে মাথা ঠান্ডা করে পড়ো, গুজবে কান দিও না, যে যা বলছে কান দিও না। দেখো, একটা সময়তে আজ থেকে 15 দিন 1 মাস আগে একটা বড় সংখ্যক শ্রেণী বসেছিল যারা এটা বলেছিল যে না পরীক্ষা হবে না। আমি এটা তাদের কথা বলছি না যারা চাকরি করত, তারা সেটা বলেছে, তারা আজকে বলছে, তারা আগামী দিনেও বলবে। এটা বলা তাদের অধিকারের মধ্যে পড়ে, তার কারণ তারা সরকারকে 8 বছর সার্ভিস দিয়েছে এবং তাদের মধ্যে কোনো জালিয়াতি করেনি। যারা জালিয়াতি করেছে তারা তো আইডেন্টিফাইড, তাই তাদের কথা আমি বলছি না। ফ্রেশারদের মধ্যে এমন এমন ক্যান্ডিডেট ছিল, আমারই প্রাক্তন স্টুডেন্ট আছে বীরভূমে 2, এখানে মুর্শিদাবাদে আগে থাকতো, না স্যার পরীক্ষা হবেই না, হতেই পারে না, আপনি মিলিয়ে নেন স্যার পরীক্ষা হবে না। দেখো, পরীক্ষা হওয়ার দিকেই কিন্তু টেন্ডেন্সি নিয়েছে। সেটা তোমাদের জন্য হয়তো ভালো, কিন্তু যারা আনটেন্ডেড ছিল তাদের জন্য এটা সত্যিই খারাপ। সুতরাং যেভাবেই হোক, যেহেতু একটা সার্টেন ডেডলাইন দেওয়া আছে এখানে, পরীক্ষা ওই দিকেই কিন্তু যাচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে এত কথাবার্তাতে কান না দিয়ে চুপচাপ পড়াশোনা করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। ঠিক বলছি? হ্যাঁ স্যার। ওই কে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি লিখছে না লিখছে এগুলো বেশি কানে নিও না। এখন পড়তে থাকো, যা হবে হবে, যা হবে তোমার একার সাথে হবে না, সবার সাথে হবে। কিন্তু আমি এক্সপেক্ট করছি এইবার অন্তত পক্ষে কিছু করার চেষ্টা করবে না, কারণ যদি আসে তাহলে একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে চলে আসবে সবকিছু। একবার বাঁচাতে গিয়ে যারা যোগ্য তারা গিয়েছে। আমার মনে হয় সেজন্য চুপচাপ পড়াশোনা করাটা ভালো, আর 10 নাম্বার নিয়ে টেনশন না করাটা ভালো। তার কারণটা আমি ক্লিয়ার করলাম। তুমি তাদের জায়গায় নিজেকে একবার বসাবে যে আমি তাদের জায়গায় বসেছি, আমি একটু দেখি তো যে আগামী 10 বছর পরে আমার কতটা মনে থাকবে। তাই 10 নাম্বার দিয়ে যে তাদের বিরাট কিছু উপকার হচ্ছে তা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আজকের পাঠ শুরু করি। এই মোটিভেশনটুকু রেখে বাড়িতে পড়াশোনা স্টার্ট করো। যাক, এটা খুব বেশি সময় লাগবে না। এখানে এই সিরিজটাতে দেখবে 10টা কোশ্চেন ছিল। এই 10টা কোশ্চেন করতে গিয়ে আমাদের একটা জায়গা বারবার প্রয়োজন পড়বে, এবং এই 10টা কোশ্চেন, হ্যাঁ স্ট্রেট লাইনের উপরে কোনো
প্র্যাকটিস সেটা আপলোড হয়েছে? না, এখনো হয়নি, হবে। এই 10টা প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন এখানে দেওয়া ছিল যে প্রশ্নগুলোর মধ্যে উত্তরে কন্ট্রাডিকশন আছে বিভিন্ন বইয়ে, আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো। সেই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। তোমরা অনেকে অনেক ইয়ে করো, তোমার বই ফলো করো, তো বিভিন্ন বইয়ে দেখবে উত্তর নিয়ে কিছু কন্ট্রাডিকশন আছে। আর এখানে আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, সেটা একটু মনে রাখবে। এইটা বারবার তোমাদের এক্ষেত্রে কাজে লাগবে। আমি থিওরি করানোর দিনও বলেছিলাম, যারা মক ব্যাচে আছো তাদের জন্য আমি একটু আরেকবার বলে দিচ্ছি। এই রেজাল্টটি মনে রাখবে, এই রেজাল্টটি কিন্তু বারবার আমাদের কাজে লাগে। ওকে, ফুট পাউন্ডার, এই রেজাল্টটির জন্যই বিভিন্ন ওয়ে দেখবে এই অ্যান্সারগুলোর একটু গড়মিল হয় এবং একটু সমস্যা হয়। 1 ফুট পাউন্ড ইকুয়ালস টু 32.2 ফুট পাউন্ডার, এটুকু মনে রাখলেই এই ধরনের প্রবলেমগুলো হয়ে যাবে। নাহলে রেজাল্টে দেখবে, যেমন এই প্রথম যে প্রবলেমটি ছিল, এই প্রবলেমটি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। যেমন অক্সিজেন বইয়ের নাম করেই বলে দিচ্ছি, ওখানে দেখবে উত্তরটি কিন্তু ভুল আছে, ঠিক আছে? তো সেই জন্য, এবং অপশান এগুলোই থাকবে, উত্তরটা ভুল আছে। একটু জায়গাটা খেয়াল করবে। যাদের থিওরি করা আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যাদের করা নেই, ডাইরেক্ট মক ব্যাচে আছো, তাদের জন্য এটা আমি একটু বলে দিলাম। 1 ফুট পাউন্ড ইকুয়ালস টু কিন্তু আমরা ইউজ করব 32 ইউজ করলেও কোনো অসুবিধা নেই, অ্যাজ পার রেজাল্ট 32 ফুট পাউন্ডার বা 32.2 ফুট পাউন্ডার। আচ্ছা, প্রথম প্রবলেমটি কি আছে? দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ মাস অফ m পাউন্ড ডিউরিং 10 সেকেন্ড অফ ইটস ফল ইজ, 4টে অপশন দেওয়া আছে। তাহলে কোথায় হিসেব পড়ছে? আন্ডার গ্র্যাভিটি। আন্ডার গ্র্যাভিটিতে তার মোশনে আমাকে ওয়ার্ক ডান বার করতে হচ্ছে, তার মাস m ডিউরিং 10 সেকেন্ড অফ ফল। তাহলে যখন সে জার্নি স্টার্ট করছে তখন কিছু বলা নেই, তার মানে আমি কি ধরে নেব? তার ভেলোসিটি কত ছিল? 0। তাহলে আমরা শুরু করি। লেট দ্য মাস m be fall from rest at p। ধরে নাও p পয়েন্ট থেকে সে জার্নি স্টার্ট করেছে। সে কোথায় এসেছে? বলেছে ডিউরিং 10 সেকেন্ড অফ ইটস ফল। এবার বলো তো এখানে কোন ফর্মুলা ব্যবহার করা হয়? যদি ধরে নিচ্ছি আমরা যে সে টি সময়ে 10 সেকেন্ডে এস পরিমাণ ডিস্টেন্স যায়, তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করা হয় বলতে পারবে? If it passes through a distance s during 10 seconds of its fall, then s equals to initial velocity কিছু নেই, তার মানে শূন্য আছে। ফর্মুলাটি হয় ut প্লাস হাফ f 2t মাইনাস 1, না u প্লাস হাফ f 2t মাইনাস 1। তাহলে এখানে f হচ্ছে g, তাহলে হাফ g 2t মাইনাস 1। এবারে দেখো g এর মান আমরা এই ক্ষেত্রে টোটালটা ফুটে নিয়ে যাব, তাহলে g এর মান কত ইউটিলাইজ করব? 32। তাহলে হাফ 32, কারণ আমাদের মেন টার্গেট হয় এক্ষেত্রে যে রেজাল্ট দেখে আমাদেরকে এগোতে হয় কোন ইউনিটে আছে। এখানে রেজাল্ট গুলো আছে ফুট পাউন্ডে, তাহলে সেইভাবে আমাদেরকে এগোতে হবে। তাহলে দ্যাট ইকুয়ালস টু 16 ইন্টু 2t মাইনাস 1 ফিট, এটা আমরা ইউটিলাইজ করব। এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করলাম আমি লিখে দিচ্ছি এখানে, u প্লাস হাফ f 2t মাইনাস 1, দিস ইজ দ্য ফর্মুলা। 30 সেকেন্ডে কতটা জার্নি সে কভার করেছে তার ফর্মুলা। এবারে এটা গেল আমাদের ডিসপ্লেসমেন্ট, আমরা এখান থেকে পেলাম ডিসপ্লেসমেন্ট। মাস বলে দিয়েছে mlv, সো অ্যাজ মাস ইকুয়ালস টু mlv, so the force acting on it, স্যার lb মানে pound, so the force acting on it is the weight m into g। আগে আমরা বললাম g ইকুয়ালস টু, এই যে উপরে আমি লিখেও দিয়েছি, খেয়াল করবে, এই যেখানে ওই জন্য ওটা লিখে দিলাম 32.2 ফুট পাউন্ডার। তাহলে g এর ভ্যালু আমরা এখানে ইউজ করব 32,
তাহলে 32 m poundals acting along the direction, এইগুলো ব্যবহার করার জন্য উত্তরগুলো বিভিন্ন বইয়ে দেখবে এগুলোর ভুল থাকে। মাস m ফলস। তাহলে টোটাল ওয়ার্ক ডান, তাহলে টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স, that is 32 m, multiplied by s, that is distance, 16 into 2t minus 1 foot poundals। এবারে খেয়াল করে দেখো তোমার রেজাল্টটা কিসে আছে। যে ভুলটা বললাম না, ভুলটার কারণ হচ্ছে এখানেই। রেজাল্টটা আসে কিসে? রেজাল্টটা আছে ফুট পাউন্ডে। তাহলে রেজাল্ট তোমাকে নিয়ে যেতে হবে কিসে? রেজাল্ট নিয়ে যেতে হবে ফুট পাউন্ডে। এবারে আমি কি বললাম? 1 foot pound equals to 32.2 foot poundal। 1 foot pound equals to 32.2 foot poundal। এটা মনে রাখতে হবে। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে দ্যাট ইকুয়ালস টু, এই যে 1 foot pound equals to 32.2 foot poundal, তাহলে 16 m into 2t minus 1 foot pound। এটা অক্সিজেন বইয়ের এটা করা আছে, আমি দেখেছি ওটা, সেই জন্যই বলছি। ওখানে যেটা করা আছে ওটা অ্যাকচুয়ালি হবে কিন্তু ইউনিটটা ফুট পাউন্ডাল, কিন্তু ভুলে করে দিয়েছে ফুট পাউন্ড। এরকম কিছু কিছু ভুল কিছু কিছু বইয়ে আছে, ওগুলো একটু দেখে করতে হবে। নেক্সট, এটা খুব সিম্পল প্রবলেম, এর মতো সহজ প্রবলেম আর কিছু হয় না। বলেছে দ্য হর্স পাওয়ার অফ অ্যান ইঞ্জিন হুইচ ড্রজ এ ট্রেন at an uniform rate of v feet per second against the resistance of p pound weight is, চারটে অপশন দেওয়া আছে। এখানে একটা ট্রেনের উপরে কি ফোর্স কাজ করে? সাধারণত ট্রেনের উপরে অ্যাসেলারেশন, তার নিজস্ব একটা অ্যাসেলারেশন থাকে। এখানে ওরকম কোনো কিছু বলা নেই। এই ধরনের প্রবলেমগুলোতে আমরা শুধু সেই ডাটাটিকে কনসিডার করব যে ডাটাটি গিভেন ডাটা। বলেছে দ্য হর্স পাওয়ার অফ অ্যান ইঞ্জিন হুইচ ড্রজ এ ট্রেন অ্যাট অ্যান ইউনিফর্ম রেট অফ ভি ফিট পার সেকেন্ড। তার মানে তার যে ভেলোসিটি, দ্যাট ইজ ভি ফিট পার সেকেন্ড, এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স অফ পি পাউন্ড ওয়েট। তাহলে এখানে রেজিস্ট্যান্সটি কত? পি পাউন্ড ওয়েট, অ্যান্ড দিস ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য ট্রেন। তাহলে আমাদের পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে। পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে। হর্স পাওয়ার মিনস অ্যাকচুয়ালি তো পাওয়ার, লার্জ ইউনিট। তাহলে পাওয়ার ক্যালকুলেট মিনস দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, দ্যাট ইজ ফোর্স ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ পি ইন্টু ভি। দিস ইজ দ্য রেজাল্ট। এইবার সেটার কনভার্সন করতে হবে হর্স পাওয়ারে। এর বাইরে কিচ্ছু নেই প্রবলেম, 2 লাইনের প্রবলেম। তাহলে এখানে ফোর্স হিসাবে একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। হেয়ার অনলি ফোর্স acting on the train is the resistance P pound weight, PLB weight। তাহলে পাওয়ার, we know power equals to rate of doing work এটা আছে পাউন্ডে আর এটা আছে ফিট পার সেকেন্ড, তার মানে এক ক্যাটাগরিতে আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে পিভি ফুট পাউন্ড পার সেকেন্ড, পিভি ফুট পাউন্ড পার সেকেন্ড। এবারে হর্স পাওয়ারে কনভার্সন করতে গেলে কি করতে হয় আমরা জানি। 1 HP ইকুয়ালস টু 550 foot pound per second, that is that quantity equals to PV by 550 HP। Option 3, this is the right option। কিছু নেই এই প্রবলেম, জাস্ট ইউনিটের খেলা। ইউনিট আর ওয়ার্ক পাওয়ার এনার্জির যে ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলাগুলো, সেগুলো মনে রাখলে এগুলো হয়ে যায়।
এই যে এবারের যে প্রবলেমটি ছিল, এত বড় প্রবলেম, এর সলিউশন হচ্ছে 3 লাইনের সলিউশন। বলেছে ফর এ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন অফ এ পার্টিকেল অফ ইউনিট মাস, its velocity at 2 instants are u1 feet per second, u2 feet per second। শুধু দেখে নেবে ইউনিটটা কি আছে, ইউনিটটা ঠিকঠাক আছে কিনা। যদি ইউনিট একই ক্যাটাগরিতে থাকে তাহলে কিচ্ছু ভাবতে হচ্ছে না। বলেছে দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ডিউরিং দ্য ইন্টারভ্যাল অফ টাইম, 4টে অপশন এক্ষেত্রে দিয়ে দিয়েছে। বলেছে ফর এ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন অফ এ পার্টিকেল অফ ইউনিট মাস, its velocity at 2 instants are u1 feet per second, u2 feet per second, then the work done by the force during the interval of time। অ্যাকচুয়ালি এখানে মাসটা হতো না, এটা আমি জাস্ট খেয়াল করছি, ইউনিট মাস বলেছে তো, মাসটা এখানে হবে না। আচ্ছা, এটার কনসেপ্টটা কি আছে বলতো? ওয়ার্ক ডান, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি by a force during interval of time equals to change in kinetic energy of the particle। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ, মাস হচ্ছে ইউনিট, তাহলে কত হবে? প্রথমটির জন্য হবে হাফ, কি হয় কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ mv স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 1 u2 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম হচ্ছে 1 u1 স্কোয়ার, তাহলে u2 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার বাই 2। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট এই প্রবলেমটি বলেছে শর্ট of mass m is projected from a gun of mass m by an explosion which generates a kinetic energy E. The gun recoils with a velocity, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। The gun recoils with a velocity, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। প্রথমে ভালো করে একটা জিনিস ভাবো, একটা বন্দুক থেকে একটা গুলি ছোড়া হচ্ছে, তাহলে যখন বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে ডেফিনেটলি দুজনেরই ভেলোসিটি আছে। ধরে নাও, আমি এখানে যাই ধরা থাক, আমি ধরে নিচ্ছি v1 হচ্ছে ভেলোসিটি অফ গান, আর শেল যেটি থাকবে তার ভেলোসিটি হচ্ছে v2। তাহলে লেট v1 be the velocity of gun and v2 be the velocity of shell after explosion। এবারে দেখো, যখন কোনো কিছু ফায়ার হয়নি তখন তাদের ভেলোসিটি কত ছিল? যখন কোনো কিছু ফায়ার হয়নি তখন তাদের ভেলোসিটি কত ছিল? 0। তাহলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে? বাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, বাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তাহলে ইনিশিয়ালি ছিল ক্যাপিটাল এম ইন্টু 0 স্মল এম ইন্টু 0, পরবর্তীতে হলো ক্যাপিটাল এম ইন্টু v1 স্মল এম ইন্টু v2। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল এম v1 ইকুয়ালস টু মাইনাস স্মল এম v2। আচ্ছা, এবারে কি বলেছে? বলেছে হুইচ জেনারেটস এ কাইনেটিক এনার্জি ই, হুইচ জেনারেটস এ কাইনেটিক এনার্জি ই। দ্য গান রিকয়েলস উইথ এ ভেলোসিটি, দ্যাট ইজ v1 এর মান আমাদেরকে বার করতে বলেছে, গানের ভেলোসিটি ছিল v1, তাহলে দ্য গান রিকয়েলস উইথ এ ভেলোসিটি, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এবার ধরো বন্দুক থেকে অঙ্কটিকে যদি আমরা প্রপার চ্যানেলে করতে যাই, তাহলে আমাদেরকে একটু এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিকে কিন্তু ইনক্লুড করতে হবে। এই প্রবলেমটা তুমি অনেক বইয়ে দেখবে পোটেনশিয়াল এনার্জি ইনক্লুড না করে করে দিয়েছে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কারণ যখনই বন্দুক থেকে গুলি বেরোচ্ছে
শেলটা একটা নির্দিষ্ট হাইট অব্দি উঠবে, তাই তো? যখনই বন্দুক থেকে গুলি বেরোচ্ছে শেলটা একটা নির্দিষ্ট হাইট অব্দি উঠবে। তাহলে এক্ষেত্রে টোটাল এনার্জি বলতে এখানে বলতে চাইছে কাইনেটিক এনার্জি, আর কিচ্ছু না। কিন্তু টোটাল এনার্জি মিনস এক্ষেত্রে কিন্তু বলতে চাইছে কাইনেটিক এনার্জি। এবং টোটাল এনার্জি কি হয়? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। যদি তুমি সেটাকে ধরে করতে যাও তাহলে একটা পোটেনশিয়াল এনার্জি ইনক্লুড করতে হবে। আর একটা সহজ রাস্তা আছে, বলেছে কাইনেটিক এনার্জি ই, মানে তোমাদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে আমরা এটা লিখতে পারি ইকুয়ালস টু হাফ ক্যাপিটাল এম ভি1 স্কোয়ার প্লাস হাফ স্মল এম ভি2 স্কোয়ার। এটা হলো পোটেনশিয়াল এনার্জিকে ইনক্লুড না করে। এটা করা যায়, তোমাদের এমসিকিউ এর জন্য কোনো অসুবিধা নেই। আমাদেরকে কার মান জানতে চেয়েছে? দ্য গান রিকয়েলস উইথ দ্য ভেলোসিটি। তাহলে গানের ভেলোসিটি কত ছিল? v1। তাহলে v1 আমাদেরকে বার করলেই তোমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। তাহলে 2e ইকুয়ালস টু ক্যাপিটাল এম ভি1 স্কোয়ার প্লাস স্মল এম। এখান থেকে তুমি v2 এর মানটি বের করে নাও, মাইনাস এম ইন্টু v1 বাই স্মল এম। তাহলে ক্যাপিটাল এম স্কোয়ার v1 স্কোয়ার বাই স্মল এম স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? ক্যাপিটাল এম ভি1 স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম স্কোয়ার ভি1 স্কোয়ার বাই স্মল এম, এটা আমরা লিখতে পারছি। এখান থেকে আমাদের বের করতে হবে v1 এর মান। তো দেখা যাক। তাহলে 2e স্মল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম স্মল এম প্লাস ক্যাপিটাল এম স্কোয়ার v1 স্কোয়ার। তাহলে v1 কত হলো? স্কোয়ার রুট অফ 2m ক্যাপিটাল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। 2m capital E by capital M into small m plus capital M. This is the right option. এর পরের যে প্রবলেমটি আছে ওটা কিন্তু সেম প্রবলেম, ওটা আলাদা কোনো প্রবলেম নয়। শুধু এখানে মানে উল্টো দিকের ভেলোসিটি, ওইটা দিয়ে যদি আমরা ভাবি ওখানে শেলের ভেলোসিটি বের করতে দেয়নি, এবার এটা কিন্তু শেলের ভেলোসিটি আমাদেরকে বের করতে দিয়েছে। সোজা কথা, এখানে ওই ক্যানন বল হ্যান ত্যান বহু কিছু লেখা আছে, একটু ভালো করে পড়লে সেটা বুঝতে পারবে যে আমাদেরকে এক্ষেত্রে শেলের ভেলোসিটি বের করতে দিয়েছে। বলছে ক্যানন বল অফ মাস এম ইজ ইজেক্টেড ফ্রম এ ক্যানন অফ মাস এম বাই অ্যান এক্সপ্লোশন। ওই গান আর শেল দিয়ে ঘুরিয়ে দাও, সবকিছু হয়ে যাবে। দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ক্যানন বল। ক্যানন বলের ইনিশিয়াল ভেলোসিটি কত? দেখো আগের প্রবলেমটিতে কি ছিল? আগের প্রবলেমটি ছিল গান রিকয়েলস উইথ এ ভেলোসিটি, বন্দুকের ভেলোসিটি আমরা বার করলাম। আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, ফাইনালি এটা হবে 0। মানে সেম টু সেম প্রবলেম, কোনো কিছু আলাদা নয়। ক্যানন বল অফ মাস এম ইজ ইজেক্টেড ফ্রম এ ক্যানন অফ মাস ক্যাপিটাল এম বাই অ্যান এক্সপ্লোশন হুইচ জেনারেটস দ্য কাইনেটিক এনার্জি ই, দেন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ক্যানন বল। এইটা আমাদেরকে সিম্পল জিনিস, এটা একটা বার করতে হবে, একদম আগেরটার মতোই। তুমি এক্ষেত্রে এর একটু চেঞ্জ করতে পারো, যে ক্যানন বল অফ মাস এম ইজ ইজেক্টেড ফ্রম এ ক্যানন অফ মাস ক্যাপিটাল এম বাই অ্যান এক্সপ্লোশন। তুমি আগের মতোই ধরে নিলে v1 v2 ভেলোসিটি, তাহলে ওখান থেকে আমরা পাবো ক্যাপিটাল এম v1 প্লাস স্মল এম v2 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে v2 এর মানটি বের করবো। তাহলে v2 ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল এম v1 বাই স্মল এম, ই ইকুয়ালস টু একই রকম হাফ ক্যাপিটাল এম v1 স্কোয়ার প্লাস হাফ স্মল এম v2 স্কোয়ার। আমাদেরকে আগেরটির ক্ষেত্রে আমরা কাকে ইন্টারচেঞ্জ করেছিলাম? আমরা v2 এর মান বসিয়েছিলাম, এবার আমরা v1 এর মান বসাবো। আমি মনে হয় v2টাই লিখেছি, v1 এর মান বসাবো এম v2 বাই ক্যাপিটাল এম। তার মানে হাফ ক্যাপিটাল এম এম স্কোয়ার v2 স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্কোয়ার প্লাস হাফ এম v2 স্কোয়ার, that is capital M into E, that equals to small m square plus v2 small m square v2 square plus small m capital M v2 square। তার মানে এক্ষেত্রে v2 equals to বেরোবে স্কোয়ার রুট অফ
টু ক্যাপিটাল এম ই বাই স্মল এম ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। জাস্ট উল্টো দিক থেকে ভেলোসিটিটা বের করা। এই প্রবলেমগুলো অনেক বইয়ে ভুল কোথায় আছে, এই যে এই ক্যালকুলেশনটা যেটা আমরা থেকে করলাম, তোমার কি বলে প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম, এই ক্যালকুলেশনটা কিন্তু অনেক বইয়ে ভুল আছে। যারা এটা সাঁতরার বই পড়বে দেখবে ওখানে ভুল আছে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের যে ফর্মুলাটা লিখেছেন, এখানে ভেলোসিটি অফ কার্ভেচার এটা তো নেগেটিভ ডিরেকশন হচ্ছে। বুঝলাম না, বলো একবার। একটা মাইনাস হবে না? ও হ্যাঁ, সরি, এটার ক্ষেত্রে একটা মাইনাস হবে। এইটার ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রে ঠিক আছে, এইটার ক্ষেত্রে একটা মাইনাস হবে। এটা দেখবে সাঁতরার বই যদি দেখো, এটা অঙ্কটা ভুল করা আছে ওখানে, ঠিক আছে। এটার ক্ষেত্রে মাইনাস হবে, ঠিক। আগেরটির ক্ষেত্রে প্লাস হবে। এটা কোনো ব্যাপার না, তুমি এভাবে ভাবতে পারো এটাকে স্মল এম ভি টু, ডিরেক্টলি এটাও লেখা যায়। নেক্সট বলে যে টু বডিজ অফ মাসেস স্মল এম অ্যান্ড 4m আর মুভিং উইথ ইকুয়াল মোমেন্টাম। তার মানে অ্যাকচুয়ালি মোমেন্টামটা কত হবে? ইকুয়াল মোমেন্টাম। স্মল এম অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড 4m আর মুভিং উইথ ইকুয়াল মোমেন্টাম। তাহলে প্রথমে আমাদের ভেলোসিটি আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে লেট ইউ অ্যান্ড ভি বি ভেলোসিটিজ of small m and 4m respectively. তাহলে মোমেন্টাম ইকুয়াল, তার মানে স্মল m ইন্টু ইউ ইকুয়ালস টু 4m ইন্টু ভি, দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু 4v। দেন বলেছে দ্য রেশিও অফ দেয়ার কে। তাহলে রেশিও অফ কে, তাহলে প্রথমটি যার মাস হচ্ছে স্মল এম, ভেলোসিটি হচ্ছে ইউ, তার জন্য হাফ এম ইউ স্কোয়ার। দ্বিতীয়টি যার মাস হচ্ছে 4m, ভেলোসিটি হচ্ছে ভি, হাফ ইন্টু 4m ইন্টু ভি স্কোয়ার। এবার ইউ সমান হচ্ছে 4v, তাহলে 4v তার স্কোয়ার ডিভাইডেড বাই 4v স্কোয়ার, তার মানে 4/1। নেক্সট বলেছে দ্য স্টোন অফ মাস স্মল এম ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি অফ 9.8 মিটার পার সেকেন্ড, মানে জি এর ভ্যালু রেসপেক্টে কিন্তু দেওয়া আছে 9.8। দ্য হাইট অফ দ্য পয়েন্ট হোয়ার ইটস কে ইকুয়ালস টু ইটস পি। তাহলে ধরে নাও যে এইচ উচ্চতাতে গিয়ে তার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সমান। লেট এইচ বি দ্য রিকোয়ার্ড হাইট, ওকে, এইচ বি দ্য রিকোয়ার্ড হাইট, দেন কে ই ইকুয়ালস টু পি। যদি ভেলোসিটি হয় ভি, এখানে ভেলোসিটি বলে দিয়েছে ভি, তাহলে হাফ, এই ভি বলছে 9.8 এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh। এবারে খেয়াল করে দেখো ভি স্কোয়ারটা কোন ভেলোসিটি? ভি স্কোয়ারটা হচ্ছে আফটার ট্রাভেলিং দ্য পাথ সেই ভেলোসিটি, বাট ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানেও কাজ করছে কোথায়? ভালো করে দেখবো, এটা প্রজেক্ট করা হয়েছে, তার মানে জি কাজ করছে এখানে নিচের দিকে, আলাদা করে অ্যাক্সেলারেশনের প্রয়োজন নেই। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, দ্যাট ইকুয়ালস টু 2gh। আবারও করে নাও প্রশ্নটা একবার। এ স্টোন অফ মাস এম ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, তার মানে আমাদের জি ইজ দ্য অ্যাক্সেলারেশন হুইচ ইজ মুভিং ডাউনওয়ার্ড, আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 9.8। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, দ্যাট ইকুয়ালস টু 2gh। তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 4gh। ইউ মানে 9.8 মিটার পার, জি এর মানটাই দেওয়া আছে সেকেন্ড, দ্যাট ইকুয়ালস টু
4 into 9.8 into h. That is h equals to 9.8 divided by 4. Divide করো 2.45 মিটার। মিটার পার সেকেন্ড ছিল যেহেতু। Option 3, this is the right option. Next বলেছে two balls of masses m1 and m2 approaches towards each other with velocities u1 and u2 respectively. If they rebounds back with 2/3 of their original velocities, then m1 is to m2 কত হবে? ভালো করে খেয়াল করে দেখো, আমরা ইম্প্যাক্টের যে লটা পড়েছি সেই লটা কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটি u1 u2, আফটার ইম্প্যাক্ট ভেলোসিটি v1 v2। আমরা করেছিলাম m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, তাই তো ছিল? তাই ছিল তো? এখানে বিষয়টা বলেছে মুভমেন্টটা আছে এইভাবে, টু বলস অফ মাস m1 and m2 approaches towards each other with velocity u1 u2। তার মানে ওখানে যেটাকে আমরা u2 ইউজ করতাম এখানে সেটা আমাদেরকে ইউজ করতে হবে মাইনাস u2, যেটা ওখানে v2 ইউজ করতাম সেটা ইউজ করতে হবে মাইনাস v2। ইফ দ্য রিবাউন্ডস ব্যাক, একই মোশনে আছে, উইথ 2/3 দেয়ার অরিজিনাল ভেলোসিটি, দ্যাট ইজ আফটার কোলাইশন v1 সমান হবে 2/3 u1, v2 সমান হবে 2/3 u2। ইন দ্যাট কেস মাসের প্রপোর্শনের ফ্যাক্টরটি কত হবে? তাহলে আমরা যদি প্রথমে লস অফ ইম্প্যাক্ট ইউজ করি, তাহলে m1 u1 মাইনাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 মাইনাস m2 v2। তাহলে গিভেন কন্ডিশন অনুযায়ী, বাই গিভেন কন্ডিশন v1 ইকুয়ালস টু 2/3 u1, v2 ইকুয়ালস টু 2/3 u2। বলেছে কি 2/3 অফ দেয়ার অরিজিনাল ভেলোসিটি, তাহলে m1 is to m2 এখানে আমাদেরকে বের করতে হবে। তাহলে m1 u1 মাইনাস m2 u2 ইকুয়ালস টু 2/3 m1 u1 মাইনাস m2 v2, সরি m2 u2, বোথ সাইড আবার কেটে দিও না। তাহলে 3m1 u1 3m2 u2 2m1 u1 মাইনাস 2m2 u2। তাহলে m1 u1 ইকুয়ালস টু m2 u2, that is m1 by m2 equals to u2 by m1, m1 is to m2 সমান u2 is to u1। তাহলে কত হবে? u2 is to u1। নেক্সট বলেছে the HP of an engine which draws a train at an uniform rate of 45 miles per hour against a resistance of 900 lb weight is চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। বলেছে the horsepower of an engine which draws a train at an uniform rate of 45 miles per hour against the resistance of 900 pound weight is চারটে অপশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি এইচপি বের করা মানে আমরা এর আগেই বললাম the rate of doing work, this is the large unit। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি দেওয়া আছে ঘন্টার হিসাবে, মাইল পার ঘন্টা, আমাদেরকে নিয়ে যেতে হবে ফুট পার সেকেন্ড, আর 900টা দেওয়া আছে আমাদের পাউন্ডের রেসপেক্টে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে যেটা করব যে মাইলস পার আওয়ার যেটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে ফুট পার সেকেন্ড। 1 মাইল সমান কত ফুট হয়?
1 মাইল সমান কত ফুট হয়? ভেলোসিটি সমান 45 মাইলস পার আওয়ার। 1 মাইল সমান কত ফুট হয়? 5200 ফিট। আর ঘন্টা থেকে যদি আমরা সেকেন্ডে যাই, ডিভাইড হবে 3600 দিয়ে, তাহলে ফিট পার সেকেন্ড। এটা ডিভাইড হবে 3600 দিয়ে। সম্ভবত ভুল কিছু বলিনি, আমি একবার একটু ক্যালকুলেটরে মেরে দেখে নিই। 45 5280, 5280টা আমার যতদূর মনে হয় ঠিকই বলেছি, ডিভাইডেড বাই 3600, 66। ঠিক আছে, 66 ফিট পার সেকেন্ড। এইটাই তোমাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে, আর কিছু নেই এই প্রবলেমে। তাহলে অ্যাকচুয়ালি ভেলোসিটি বেরিয়ে গেল, রেজিস্ট্যান্স মিনস ওটা এক্ষেত্রে ফোর্স, সেটা বলে দিয়েছে। তাহলে পাওয়ার কি হবে? ফোর্স ইন্টু ভেলোসিটি, পি ইন্টু ভি। একটু আগেও দেখালাম একটা প্রবলেম, 2 নম্বর প্রবলেমে ছিল। এইবার তাকে আমাকে নিয়ে যেতে হবে হর্স পাওয়ারে, 550 দিয়ে ভাগ করলেই রেজাল্ট মিলে যাবে। কিচ্ছু নেই এই ধরনের প্রবলেমে। সো পাওয়ার equals to rate of doing work ফুট পাউন্ড সেকেন্ড, এতে আসবে প্রথম ইউনিট। তাহলে 66 ইন্টু 900 ফুট পাউন্ড পার সেকেন্ড। এবার হর্স পাওয়ারে যাবে, তাহলে ভাগ হবে 550 দিয়ে। এইচপি ক্যালকুলেট করে যা বেরোবে, 0 0 কাটতে পারো, 11 দিয়ে কাটতে পারো 5, 11 দিয়ে কাটলে 6, 5 18 90, 108 এইচপি। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এই সিরিজের লাস্ট প্রবলেম। বলেছে দ্য এইচপি অফ অ্যান ইঞ্জিন হুইচ ক্যান প্রজেক্ট 10,000 pound of water per minute উইথ ভেলোসিটি 80 feet per second ইজ, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। দ্য এইচপি অফ অ্যান ইঞ্জিন হুইচ ক্যান প্রজেক্ট 10,000 pound of water per minute উইথ এ ভেলোসিটি অফ 80 feet per second। তাহলে 10,000 পাউন্ড, এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নয়। প্রবলেমটা হচ্ছে এটা মিনিটে দেওয়া আছে, তাহলে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওই এইচপিরই প্রবলেম, হর্স পাওয়ারেরই প্রবলেম। তাহলে আমরা প্রথমে যেটা অ্যামাউন্ট অফ ওয়াটার, সেটাকে আমরা নিয়ে যাব কিসে? সেকেন্ডে। আর আমরা জানি কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। এটা ইউজ করলে এক্ষেত্রে হয়ে যাবে। উই নো from the principle of energy, that change in KE equals to work done. Change in KE equals to work done. এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে কত আছে? 10,000 পাউন্ড পার মিনিট। তাহলে এটাকে আমরা নিয়ে যাব 10,000 ডিভাইডেড বাই 60 পাউন্ড পার সেকেন্ড। মাস কত বলা আছে? আচ্ছা, এটা কাটাকাটি হবে, কেটে নি। 500 বাই 3 পাউন্ড। ওকে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ভেলোসিটি বলেছে 80 ফিট পার সেকেন্ড। তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি স্কোয়ার, হাফ mv স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হাফ, ফুট পাউন্ডাল পার সেকেন্ড। ওকে, তাহলে ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এবারে ওয়ার্ক ডান বের করতে বলেছে, চেঞ্জ ইন কেই দ্যাট ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান। এইবার আমাদেরকে এটা কিসে নিয়ে যেতে হবে?
আমাদেরকে নিয়ে যেতে হবে এটা তোমার হর্স পাওয়ারে। তাহলে প্রথমে 500 ডিভাইডেড বাই 6, আমরা এই জায়গাটাই কিন্তু একদম প্রথমে তোমাদেরকে যেটা বলেছিলাম সেইটা কিন্তু এখানে কাজে লাগবে। ভালো করে খেয়াল করে দেখবে, একদম শুরুতে বলেছিলাম এইটা বারবার কাজে লাগবে। 1 ফুট পাউন্ড ইকুয়ালস টু 32.2 পাউন্ডাল। আমি প্রথমেই বলেছি যদি কোথাও পয়েন্টটা আমরা ব্যবহার করি না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 32 ব্যবহার করি, যেমন প্রথম প্রবলেমটিতে করেছিলাম। 1 ফুট পাউন্ড ইকুয়ালস টু 32 পাউন্ডাল পার সেকেন্ড। তাহলে এখানে প্রথমে কিন্তু আমরা ফুট পাউন্ডাল থেকে কনভার্ট করব কিসে, ফুট পাউন্ডে, তারপর 550 দিয়ে ভাগ করলেই চলে আসবে হর্স পাওয়ার। তাহলে গুণ 80 স্কোয়ার ডিভাইডেড বাই 32, যখনই 32 দিয়ে ভাগ করলাম আসলো ফুট পাউন্ডে, এবারে আমি ভাগ করব 550 দিয়ে, তাহলে চলে আসবে হর্স পাওয়ারে। ওকে, আমরা এখানে ক্যালকুলেট করলাম G ইকুয়ালস টু 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। 32.2টা মোর পারফেক্ট, বাট আমাদের ম্যাথামেটিক্স মানে ওটা ফিজিক্সে ব্যবহার করা হয়, আমাদের ম্যাথামেটিক্সে 32 ব্যবহার করলেই অঙ্কগুলো হয়ে যায়। ম্যাক্সিমাম 32 ব্যবহার করা হয়। এবার এটাকে ক্যান্সেল করে যেটা অপশনের মধ্যে আসবে, দিস ইজ দ্য রেজাল্ট। 500, 80, 80, 6, 32, 550 এইচপি। এবার দেখা যায়, দেখো ক্যালকুলেট করে কি আসছে। এখানে একটা শূন্য আছে কাটলো, এখানে একটা শূন্য আছে কাটলো, আর কি কাটবে, কাটবে অনেক কিছুই, একটু ধৈর্য ধরে কাটতে হবে। 5, 11, 55, এখানে হলো 100। আচ্ছা, আর কি কাটবে, এখানে আছে 32, যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে 8, এটা হলো 20। আচ্ছা, আবার কাটবে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, এখানে 2 8 এর সাথে কেটে হলো 4। আচ্ছা, এখানে কাটবে এটা 3, এটা কাটবে 2, তার মানে 5 দুগুণে 10, আর এদিকে আছে 100, তার মানে 1000 ডিভাইডেড বাই 33, 3 11 33 এইচপি। তার মানে 990, আর ওদিকে হচ্ছে 10, 30 পূর্ণ 10/33, 30 পূর্ণ 10/33 হর্স পাওয়ার। দিস ইজ দ্য রেজাল্ট। তো এই ছিল টোটাল সেট আপটা। এখান থেকে তোমাদের কিছু বলার থাকলে আর বলতে পারো। আর তোমাদের দেখো এই 10 নম্বর নিয়ে যে কনফিউশন ছিল, সেই 10 নম্বরের কনফিউশন আমি আশা করি দূর করেছি। যারা পরে জয়েন করেছো পরে ওটা শুনে নেবে, ওটাকে নিয়ে কেউ হতাশ হবে না। যেমন পড়াশোনা করছো তেমন পড়াশোনা করো, সাফল্য আসবে, কোনো অসুবিধা হবে না।